মানে ধরো আমি একটা পাত্রে Mn একটা উপাদান নিলাম, যেটা দেওয়া আছে 70 মিলিলিটার এবং 3.4 × 10⁻³ মোলার একটা দ্রবণ। এবং অন্য একটা পাত্রে ধরো দেওয়া আছে XY আরেকটা দ্রবণ, যেটা 30 ml এবং সেটা দেওয়া আছে ধরো 1.2 × 10⁻² মোলার। প্রথমে ভালো করে একটু দেখো যে প্রথম পাত্রে Mn 70 ml 3.4 × 10⁻³ মোলার আছে এবং দ্বিতীয় পাত্রে XY 30 ml 1.2 × 10⁻² মোলার আছে। এখন এটা ধরো আমাদের A পাত্র এবং এটা B পাত্র। আমরা যদি C একটা পাত্রের মধ্যে A এবং B পদার্থ দুইটা বা উপাদান দুইটা একসাথে মিশাই, তখন Mn এবং XY এটা বিক্রিয়া করে নিশ্চয়ই আলাদা দুইটা পদার্থ উৎপন্ন করবে, কিন্তু সেই দুইটা পদার্থ কি হইতে পারে সেটা কিন্তু তুমি এইখান থেকে বলতে পারবা না, কেননা M এর সাথে Xও হইতে পারে, M এর সাথে Yও হইতে পারে, আবার N এর সাথে Xও হইতে পারে, N এর সাথে Yও হইতে পারে। আবার Mn এবং XY বিক্রিয়া করলে আমাদের সেখানে কি বিক্রিয়া হবে, কার যোজনী কত, সেটাও কিন্তু এখনও আমরা ভালো করে জানি না। তো সেই জন্য আমাদের C পাত্রে যে দুটো উপাদান আছে তারা মিলে কি পদার্থ উৎপন্ন করবে সেটার কিন্তু একটা এখানে ব্যাখ্যা থাকবে, অর্থাৎ কোন উপাদানটার সেখানে দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে সেই জিনিসটা আমাকে প্রথমে দেখে নিতে হবে। ধরো আমাদের এখানে দেওয়া আছে C পাত্রের নিচে যে উপাদানটা হচ্ছে ধরো M2Y3 যৌগের KSP। একটু ভালো করে এটা খেয়াল করে দেখো, M2Y3 যৌগের KSP সমান ধরো 1.85 × 10⁻15 এটা দেওয়া আছে। এখন M2Y3 যৌগের KSP যখন 1.85 × 10⁻15 দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি আইডিয়া করতে কি আইডিয়া করতে পারো সেটা একটু ভালো করে দেখো। তার মানে এখানে MnXY এটা বিক্রিয়া করলে আমি My কিংবা Mx অথবা Nx Ny এরকমই কিছু হয়তো কল্পনা করছিলাম, কিন্তু যখনই M2Y3 কথাটা লেখা আছে সেই কথার অর্থ কী? আজকে কে কে আসছে দেখি। তাহিয়া, নুজহাত, অর্পা, ফেন্সি, মিম, পূজা। ওই বাকিদের কি অবস্থা? আচ্ছা, লেখাটাকে ঠিক মতো দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, এটা একটু ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে যখনই আমাদের এই যৌগটা লেখা থাকবে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কার যোজনী কত সেটা নির্ধারণ করব। ভালো করে দেখো, M2Y3 যখন দেওয়া আছে তার মানে M এর যোজনী নিশ্চয়ই 3, Y এর যোজনী হচ্ছে 2। তাহলে আমাদের এখানে M এর যোজনী যখনই 3 দেওয়া আছে, আমি এইখানে ধরে নিলাম Mটা +3, তাহলে স্বাভাবিকভাবে Mটা যদি +3 হয় Nটা হবে -3। সেটা এই যৌগের গঠন দেখে কিন্তু আমরা সেটা প্রথমে আইডিয়া করে নিলাম, কারণ M2Y3 যৌগের মধ্যে M এর যোজনী 3 না হলে Y এর এখানে 3 আসতো না। এই বুঝতেছো কি না নাকি? হ্যাঁ, আর অন্যদিকে একইভাবে Y এর যোজনী কিন্তু 2 এবং Y এর যোজনী যেহেতু M এর যোজনী অলরেডি আমি +3 লিখে ফেলছি, সুতরাং Y এর যোজনী অবশ্যই তখন হবে -2, আর এটা যদি -2 হয় তাহলে এটা হবে অবশ্যই +2। তাহলে এইভাবে প্রথমেই আমরা যেই যৌগটার KSP দেওয়া আছে সেই যৌগটা দেখেই কার যোজনী কত সেটা
প্রথমে আইডিয়া করে নিতে হবে। তাহলে এখন সেটা যখন পেয়ে গেলাম, তখন এই দুইটা যৌগ একসাথে বিক্রিয়া করলে একটা যৌগ তো মাস্ট এটা হবেই, কিন্তু অন্য যৌগটা কি হবে সেটা তুমি তখন আইডিয়া করে নিবা। তাহলে সেই যৌগটা আমরা যদি লিখি যে Mn প্লাস XY যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমরা তো আগেই বলছি যে M2Y3 একটা যৌগ উৎপন্ন হবেই। এর পরের যেই যৌগটা হবে সেই যৌগটা কি হবে সেটা একটু বলো দেখি, কে বলতে পারবা? X3N2, X3N2, ভেরি গুড। কারণ পরবর্তী যৌগে যেটা হবে সেটা এক্সটা যেহেতু পজিটিভটা আগে হবে, আর সেটার যোজনী যেহেতু দুইটা এন এর কাছে যাবে, আর এন এর যোজনী যেহেতু তিনটা এক্স এর কাছে আসবে। গুড। এখন আমাদের কিন্তু এই মুহূর্তে সমতা মিলানো নাই। এম যেহেতু এখানে দুইটা, এনও দুইটা, সেই জন্য তার আগে এখানে 2 দিতে হবে। আর এক্স যেহেতু 3টা, ওয়াইও 3টা, সেই জন্য এখানে 3 দিতে হবে। তাহলে আমাদের প্রাইমারি কাজ যেটা আছে সেই জিনিসটা শেষ। অর্থাৎ আমরা টোটাল বিক্রিয়াটা কমপ্লিট করলাম, যে আমাদের এই বিক্রিয়াটা পুরোটাই হবে এরকম। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা দেখো। অর্থাৎ আমার এই যৌগটার ধরন না দেখে কিন্তু কখনোই আমি এইখানে কার কি উৎপন্ন হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের উৎপন্ন হইতে পারতো। এটা দুইটার যোজনী যদি 1 হইতো, এটা 2 হইতো, তাহলে তখন M2Y হইতো, মানে এই যৌগটা না হইয়া অন্য একটা যৌগ হইতো। তার মানে অর্থাৎ অবশ্যই আমাদের যেটার KSP দেওয়া আছে সেটারই কিন্তু মান দেখে আমাদের ওইভাবে চিন্তা করে নিতে হবে। আচ্ছা, এখন দেখো, এখন পরবর্তী কাজ যেটা, সেটা হচ্ছে আমরা এখানে যেই যৌগটা আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট, মানে যেটার KSP দেওয়া আছে, সেটা বিয়োজিত করলে কি কি আয়ন উৎপন্ন হবে সেটা আবার বের করে নিতে হবে। তার মানে M2Y3কে যদি আমি ভাঙি, তাহলে দেখো সেই ক্ষেত্রে আমাদের এই যে M এর যোজনী যেহেতু 3, তাহলে M এর যোজনী 3 বলে এটা হবে 2M3+, ঠিক আছে কিনা? 2M3+ প্লাস 3Y2-, এই দুইটা পদার্থ উৎপন্ন হবে। M এর যোজনী 3+, আর M যেহেতু দুইটা আছে সেজন্য 2M3+, আর Y এর যোজনী যেহেতু 2 সেজন্য Y2-, এবং Y এর আগে যেহেতু 3 অর্থাৎ 3 মোল সেজন্য 3Y2-। তাহলে আমাদের এই দুইটা পদার্থ পাওয়া যাবে, যেটা M3+ 2 মোল আর Y2- 3 মোল। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আয়নিক গুণফল বের করার জন্য আমার এখানে M3+ এর ঘনমাত্রা বের করা, আর ওইদিকে Y2- এর ঘনমাত্রা বের করা। তাহলে আমি যদি সরাসরি এখানে চলে যাই, তাহলে লিখব কি, সেটা হচ্ছে মিশ্রণে একাধিকবার করানো হয়েছে হয়তো, মিশ্রণে M3+ এর ঘনমাত্রা, M3+ এর ঘনমাত্রা নির্ণয়। আমি নির্ণয় এগুলো না লিখে সরাসরি মিশ্রণে M3+ এর ঘনমাত্রা। তাহলে মিশ্রণে M3+ এর ঘনমাত্রা V1S1 সমান V2S2। অঙ্ক হয়তো অনেকবার করেছি, কিন্তু এই কথাগুলা অর্থাৎ আমার এটার সাথে মিল রেখেই যে এতগুলা কাজ করতে হবে সেই জিনিসটাই হচ্ছে আসল। কারণ ওটা যতক্ষণ না করবা তখন শুধুমাত্র ঘনমাত্রা বের করতে লাভ নাই। তাহলে এখানে V1S1 ইকুয়ালস V2S2। তাহলে V1 এর মানটা কত হবে দেখি, তোমরা বলো V1 কত? ভেরি গুড। V1 হচ্ছে 70 ml এবং S1 কত? S1 ওই mn এর যে ইয়েটা দেওয়া আছে সেটা হচ্ছে 3.4 × 10⁻³ আর আমাদের V2 যেটা হবে সেটা হচ্ছে 70 + 30 সমান হচ্ছে 100 ml, এবং সুতরাং S2 সমান সেটা কত বের করব। সুতরাং S2 ইকুয়ালস হবে 70 × 3.4 × 10⁻³ ডিভাইড বাই 100। তাহলে কত হয় দেখো,
আচ্ছা 2.38 ইন্টু 10⁻³ আমি এটা লিখতে পারি 0.00238 না লিখে 2.38 ইন্টু 10⁻³ এটা লেখা যায়, এত মোলার। ঠিক আছে কিনা? এইবার আমাদের তাহলে আমরা প্রথম উপাদানটা অর্থাৎ M3+ এর ঘনমাত্রা বের করলাম। একইভাবে এখন আমাদের কোনটা বের করতে হবে? একইভাবে Y2- এর ঘনমাত্রা বের করতে হবে, Y2- এর ঘনমাত্রা। তাহলে তাও V1S1 সমান V2S2। এইবার V1 সমান হচ্ছে 30 ml আর S1 সমান হচ্ছে কত? 1.2 ইন্টু 10⁻²। লেখা দেখা যাচ্ছে? V2 হচ্ছে 100, S2 কত সেটা বের করব। তাইলে সুতরাং S2 একবারেই যদি আমি করি তাহলে 3 × 36 3.6 ইন্টু 10⁻² হবে নাকি? না, 10⁻³ মনে হয় না। ঠিক আছে 3, হ্যাঁ 3 × 10⁻³ ঠিক আছে কিনা দেখো। 3.6 ইন্টু 10⁻³ আসছে কিনা দেখো। অর্থাৎ আমরা S2 এর মান পাইলাম 3.6 ইন্টু 10⁻³ আর M3+ এর যেটা পাইছি সেটা হচ্ছে 2.38 ইন্টু 10⁻³। এখন আমাদের যেটা উদ্দেশ্য, মেইন যেই যৌগ যেটা M2Y3 ভাঙলে যেই দুটো উপাদান পাওয়া যায়, তাহলে সরাসরি এখন আমরা চলে যাব KIP নির্ণয়। সুতরাং KIP অথবা শুধু IP সমান এই যে এই সমীকরণ থেকে এটা লিখতে হবে M3+ এর ঘনমাত্রা হোল স্কোয়ার ইন্টু এখানে Y2- এর ঘনমাত্রা হোল কিউব। তাহলে M3+ হোল স্কোয়ার যদি হয় তাহলে সেটা হবে M3+ যেহেতু 2.38 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার ইন্টু Y2- এর ঘনমাত্রা হচ্ছে 3.6 ইন্টু 10⁻³ হোল কিউব। তাহলে ফাইনালি মানটা কত আসে সেটা একটু দেখে বলো। 2.38 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার ইন্টু 3.6 ইন্টু 10⁻³ হোল কিউব। (2.61 into 10⁻13) আচ্ছা দেখো, তাহলে আমরা যে KSP এর মানটা যেটা বের করছিলাম সেটা ছিল, অর্থাৎ যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 1.85 ইন্টু 10⁻15 আর এটা হচ্ছে 2.61 ইন্টু 10⁻13। তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে আমরা সবসময় এই মানটা দেখে চিন্তা করব, মানে -15 -13। তাহলে কোনটা, এটা কি বড় না ছোট? IP KIP কি KSP চেয়ে বড় নাকি ছোট? বড়, কারণ মাইনাসটা যত ছোট হয় তত বড়। আর যদি দুইটাই এখানে তাহলে আমরা লিখব যেহেতু KIP গ্রেটার দেন KSP সুতরাং কি পদক্ষেপ পড়বে। তাহলে মোটামুটি এই অংশটা বুঝছো কিনা? এখানে যেই মানে জিনিসগুলোর দিকে খুব ভালো করে নজর দিতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে 2M3+ যেটা আছে, আমি M3+ বের করার পরে এই অঙ্কে কিন্তু 2 দিয়ে গুণ হবে না, কারণ আমার এখানে M3+ যেটি আছে পুরোটাই 2M3+ এর ঘনমাত্রায় কিন্তু এখানে পুরোটা বের হয়েছে। কারণ আমি দুইটা দ্রবণকে একসাথে মিশ্রিত করে তার টোটাল দ্রবণের আয়তন কত 100 ml, সে 100 ml এর ঘনমাত্রা কত হবে সেখানে টোটাল M3+, এখানে 2 থাকুক আর 3 থাকুক ওটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে কিন্তু ঠিক স্কোয়ার আর এটার কিউব সেটা হবে।
কিন্তু M3+ এর ঘনমাত্রা লেখার সময় আমাদের M3+ যেটা ওইখানে অ্যাকচুয়ালি আসছে সেই মানটাই আসবে এখানে, মানে ওই হিসেবে। আর একইভাবে আমাদের y2- এর ঘনমাত্রা এখানে 3, y2- এখানে 3 দিয়ে আর গুণ হবে না। এই জিনিসটা কিন্তু বারবারই তোমাদেরকে সেভারাল টাইমস বলা হয়েছে। সো এই জিনিসটা একটু ভালো করে দেখবা, বুঝছো কি না পুরো জিনিসটা? আচ্ছা, আমরা এই প্রসঙ্গে যদি আরেকটু দেখি যে কোনো আরেকটা অঙ্ক যদি তোমাদেরকে দিই, দেখি সেই অঙ্কটা তোমরা নিজেরা করবা। আমাদের ধরো একটা পাত্রে দেওয়া আছে ক্যালসিয়াম ফসফেট একটা যৌগ, ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 এটা ধরো 80 ml 0.0003 মোলার এটা দেওয়া আছে। আর অন্য পাত্রে আমাদের ধরো দেওয়া আছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে NaOH, এবং সেটা দেওয়া আছে ধরো 70 ml, এবং এটা ধরো 3.8 × 10⁻³ সেটা দেওয়া আছে। তাহলে ক্যালসিয়াম ফসফেট আর ওইদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে যদি দেওয়া থাকে এইখানে ধরো আমাদের তৃতীয় পাত্রের মধ্যে আমার এখানে A আর B দুটা তো মিক্স করলামই, ধরো এটা B আছে, এটা A আছে। তাহলে আমার C পাত্রে যদি A এবং B একসাথে মিক্স হয়, সেখানে আমার ক্যালসিয়াম ফসফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি মানে বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে ডেফিনেটলি যে একটা যৌগ তৈরি হবে সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ধরো আমি এইখানে KSP লিখলাম, KSP ব্র্যাকেটে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের KSP এটা সমান 8.43 × 10⁻14 এটা লেখা আছে। তাহলে দেখো খুব স্বাভাবিকভাবে এখন তুমি নিশ্চয়ই বের করতে পারবা যে আমাদের ক্যালসিয়াম ফসফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এইভাবে মিক্স হইলে সেখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু, মানে তার আয়নিক গুণফল কতটুকু হবে, সেটা একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। আরেকটা জিনিস হচ্ছে, যদি এখানে বলে যে মিশ্রণে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মিশ্রণে ফসফেট আয়ন PO4 3- এর ঘনমাত্রা নির্ণয় করো। মিশ্রণে ফসফেট আয়নের ঘনমাত্রা নির্ণয় করো, সেটা যদি বলে সেটা এক ধরনের আনসার হবে। আবার যদি বলে যে এ পাত্রে PO4 3- এর ঘনমাত্রা নির্ণয় করো, দুইটা কিন্তু দুই ধরনের অঙ্ক। মিশ্রণে ফসফেট আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হলে একভাবে করতে হবে, আবার এ পাত্রে ফসফেট আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হলে আরেকভাবে করতে হবে। এখন দুইটাই পারবা কিনা দেখো, ভালো করে দেখো। মিশ্রণে ফসফেটের ঘনমাত্রা আর এ পাত্রে ফসফেটের ঘনমাত্রা, অথবা আমি চাইলে ক্যালসিয়ামের ঘনমাত্রা বলতে পারতাম যে মিশ্রণে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত আর এ পাত্রে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত। দেখে আইডিয়া দাও মানে কি করতে হবে। আমি যদি মিশ্রণে ফসফেট আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলি, সেক্ষেত্রে কি করতে হবে? ভেরি গুড। সেটা হচ্ছে মিশ্রণে যখনই বলবে তখন কিন্তু আমার দুইটা পদার্থের মিশ্রণ করলে সেখানে ওই যে V1S1 = V2S2 এই সূত্রটা ফলো হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু করেই দেখাচ্ছি। যদি মিশ্রণে এই ফসফেট PO4 3- এর ঘনমাত্রা নির্ণয় করতে হয়, তাহলে V1S1 = V2S2। এইবার বলো এখানে V1 এর মান কত হবে? 80 ml। S1 এর মান কত হবে? এইবার একটু ব্যাপার আছে, দেখো আমরা যখন ক্যালসিয়াম
হ্যাঁ, ভেরি গুড। এই যে দেখো সবাই এই জিনিসটা একটু এটা নিয়ে কনফিউশন ভোগে। আমরা যখন ক্যালসিয়াম ফসফেটকে বিয়োজিত করব, এইবার কিন্তু লাগবে, তখন আমার এখানে 3 ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2 ফসফেট 2 PO4 3 মাইনাস এই মানটা আসবে। মানে ক্যালসিয়াম ফসফেটের অ্যাকচুয়ালি ঘনমাত্রা যা, ফসফেটের ঘনমাত্রা কিন্তু হুবহু তা না, ফসফেটের ঘনমাত্রা তার দ্বিগুণ, কারণ 2 মোল ফসফেট আয়ন উৎপন্ন করে। সেটা তোমাকে করে দেখিয়ে দিতে হবে যে 2 মোল, আর ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হয় 3 মোল। কিন্তু আমাদের তো ক্যালসিয়াম লাগতেছে না, আমাদের ফসফেট আয়নের ঘনমাত্রা বের করতে বসছি। তাহলে S1 তখন হবে ওই 2 দিয়ে ওই মানটাকে গুণ হবে, যেই মানটা অ্যাকচুয়ালি 0.0003 যেটা আছে সমান 0.0006। আর V2 হবে তোমার 80 আর 70 মিলে যেটা হবে সমান 150। আর S2 কত সেটা দেখতে হবে। দেখো সুতরাং আমাদের S2 সমান এই যে উপরে হবে 80 ইন্টু 0.0006 ডিভাইড বাই 150, কত হয়েছে দেখো? 3.2 ইন্টু 10⁻⁴ এত মোলার। এটা হচ্ছে মিশ্রণে, কিন্তু মিশ্রণে না বলে যদি আমি শুধুমাত্র এ পাত্রে ফসফেট আয়নের ঘনমাত্রা বলতাম PO4 3 মাইনাস এটা সমান যদি এ পাত্রে, তখন কি করতে হইতো? তখন আবার এই আয়তন এগুলোর কোনো ফ্যাক্টর ছিল না, তখন শুধুমাত্র এই পাত্রে যেই ঘনমাত্রাটা দেওয়া আছে তাকে কত দিয়ে গুণ করতে হইতো? তাকে শুধুমাত্র 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এই পাত্রে যখন আছে তখন ক্যালসিয়াম ফসফেট বিয়োজিত হইলে তো 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়। সুতরাং এ পাত্রে ফসফেট সমান 2 ইন্টু 0.0003 সমান 0.0006। মানে পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। এখন প্রশ্নে তোমার কি চাই সেটা দেখতে হবে, কারণ কিছু কিছু সময় তোমার শুধুমাত্র এ পাত্রে একটা নির্দিষ্ট মানে আয়নের ঘনমাত্রা কত সেটা চাই, অনেক সময় 2টা পাত্রে একসাথে মিক্স করলে সেই ক্ষেত্রে কী হয় সেটার জন্য অবশ্যই এটা বের করতে হবে। এমনিতে আমাদের কেএসপি যখন আমাদের যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, তার মানে আমাদের কোন 2টা আয়নের ঘনমাত্রা বের করতে হবে? একটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তাহলে ক্যালসিয়াম আয়নের আর হাইড্রোক্সিল আয়ন যদি আমি ওইভাবে বের করি, তাহলে সেটা তোমরা এটা হোমওয়ার্ক থাকবে আর কি, এটা করে আমাকে সাবমিট করবা, ঠিক আছে? তাইলে মোটামুটি আমাদের এই টাইপের অঙ্ক যদি আসে, এবং বেশিরভাগ কিন্তু আমাদের এই টাইপের অঙ্কই আসে, এর থেকে জটিল কিছু দেওয়ার কথা না। আমাদের তাহিয়া, নজহাত, অর্পা, ফেন্সি, মিম, শাওন, পূজা। আচ্ছা, আচ্ছা, বাকিরা অ্যাটেন্ড করলো না কেন? আচ্ছা, যাই হোক, তোমরা এই টাইমে তোমাদের এখন কিন্তু পড়াশোনা, আজকেই তো জানো মেডিকেলের পরীক্ষা, আর আমি অবশ্য তোমাদের আঙ্গিক কোনো এই পর্যন্ত কয়েকদিন দিই নাই, কিন্তু এই মেডিকেলের পরীক্ষা উপলক্ষে 3-4টা ভিডিও দিয়েছিলাম, ওগুলো একটু তোমরা দেখে নিও, কারণ ওই ভিডিওগুলোতে একদম টোটাল ওভারঅল চ্যাপ্টারটাতে 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার যাই করছে আর কি, ফার্স্ট পার্ট বিশেষ করে, সেটা একদম পুঙ্খানুপুঙ্খরূপে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মেইন যে জিনিসগুলো আছে ওগুলা করা হয়েছে, ওই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? যাই হোক, মোটামুটি আমাদের এই হচ্ছে দ্রাব্যতা গুণফলের যে পার্ট, সেটা দেখি আমি হয়তো আজকের মধ্যে ওই বাকি বোর্ডগুলার, যেটা ওই দিন তোমাদেরকে হয়তো কিছুটা আমি হিন্টস দিয়েছিলাম যে আমার 2015 থেকে 17 পর্যন্ত বোর্ডগুলা দ্রাব্যতা গুণফলের
অংশগুলা আলাদা করা আছে, কিন্তু এর পরে যেটা আছে অর্থাৎ 2018-19 বা 17-এ করছে কিনা জানি না, এগুলো আলাদা করে শিটে করে একসাথে তোমাদেরকে দিয়ে দিব। তাহলে ওইখানে আরও কিছু খুঁটিনাটি আছে যেগুলা বিভিন্ন ঘনমাত্রা সমায়ন প্রভাবের ব্যাপারটাও আছে। সমায়ন প্রভাব হয়তো আমরা থিওরিটিক্যালি জানি, কিন্তু ম্যাথমেটিক্যালি যেটা সমায়ন প্রভাবের কারণে সেক্ষেত্রে ঘনমাত্রা কি করব না করব সেই জিনিসগুলো আমি নেক্সট ইয়েতে দেখাবো আর কি। আগামী ক্লাসেই হবে আমাদের এই চ্যাপ্টারের ফুল ফাইনাল প্রিপারেশন। এই চ্যাপ্টারে বলতে আমাদের দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল, কিন্তু এরপরে আমার শুধু আয়ন শনাক্তকরণ যেগুলো আমাদের সিলেবাসে আছে বর্তমানে, যেহেতু সিলেবাসের ওই অংশটুকু। আর যদি তোমাদের এর মধ্যে নেক্সট ক্লাসে বলো, হ্যাঁ 3টাই নেক্সট ক্লাস, মানে শনিবার, তো শনিবার 3টাই কারো জয়েন, হ্যাঁ 3টাই নেক্সট ক্লাস থেকে তো 3টাই হবে এবং সেটা অনলাইনে হবে আর কি। ঠিক আছে, 3টাইতে সমস্যা নাই আশা করি নাকি? হ্যাঁ স্নেহার 3টায় কি সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে জাস্ট টাইমে জয়েন করবা। আর কারো কোনো আছে কি না, আর কারো কোনো রিকোয়ারমেন্ট কিংবা কিছু আছে কিনা? তোমরা এর মধ্যে কিন্তু দ্রাব্যতা গুণফলের অঙ্কগুলো সবগুলা নিজেরা একটু প্র্যাকটিস করবা। যার যেটা আছে মেডিসি বলো কিংবা ওগুলো দেখে দেখে। আর আমি যেই প্রসেসটা দেখাই দিচ্ছি এই প্রসেসের পরে আর তেমন একটা হয়তো সমস্যা হওয়ার কথা না, কারণ আমার যতগুলো আছে প্রবলেম আছে সবগুলা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে।